বন্ধুরা, এবারে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। বেশ কয়েকটি রাজ্যেই হয়নি, তার মধ্যে বাংলা অন্যতম। যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বয়ং এসে বলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে ফলাফল হবে সেইটা সারা দেশের মধ্যে বিজেপির সবথেকে ভালো ফলাফল হবে। ফলে আশায় বুক বেঁধেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু বাস্তবে দেখা গেছে যে 2019-এর থেকেও পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কমে গেছে। এরপরই অদ্ভুতভাবে দেখা গেল যে বিজেপিরই একটা বড় অংশ এই যে সামগ্রিক ফলাফলটা হলো সেইটার জন্য শুভেন্দু অধিকারীকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতে শুরু করলেন, যেন তিনিই ভিলেন। তিনি যে উদয়স্ত এত পরিশ্রম করলেন, এত ছোটাছুটি করলেন, সেইটার জন্যই যেন বাংলায় বিজেপির ফলাফলটা খারাপ হলো। তিনি যদি চুপচাপ ঘরে বসে থাকতেন বোধহয়, তাহলে বিজেপি ফাটিয়ে দিত, 42টার মধ্যে 45টা আসন পেয়ে যেত, এমন একটা হাব ভাব করার চেষ্টা করলেন। আসলে তারা যে শাসক দলের হয়ে দালালি করছেন এই জায়গাটা নগ্নভাবে সামনে চলে এলো, এবং কোথাও গিয়ে সেইটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। যে কাজটা এতদিন ধরে শাসক দল অনেক চেষ্টা করে, পুলিশ প্রশাসন রাজনৈতিকভাবে বিভিন্নভাবে চেষ্টা করেও করতে পারেনি, সেটা বিজেপিরই একটা অংশ যেন করতে শুরু করেছিলেন। আর তার ফলে খুব স্বাভাবিকভাবেই এটাতে চূড়ান্ত অপমানিত বোধ করছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি যেসব বার্তাগুলো দিচ্ছিলেন সেটা বিরোধী রাজনীতির জন্য পশ্চিমবঙ্গে খুব একটা ভালো চিত্র ছিল না। তিনি তিনি কোথাও গিয়ে যেন অভিমানী হয়ে উঠছিলেন। এমনকি এই যে উপনির্বাচন আসছে, সেখানে প্রার্থী বাছাই থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রক্রিয়া থেকে তিনি নিজেকে সরিয়ে রাখতে চাইছিলেন। হ্যাঁ, প্রচারে তিনি হয়তো যাবেন, কিন্তু সেইভাবে আর অন্য কিছুতে তিনি মাথা গলাবেন না। যেসব মাতব্বর নেতারা নিজেদের বুথে জেতার ক্ষমতা রাখেন না আর বড় বড় বারফট্টাই করেন সংবাদ মাধ্যমের সামনে, তারা এসে জিতিয়ে ম্যাজিকটা করে দেখান না, এরকম একটা বার্তা কোথাও গিয়ে ছড়িয়ে পড়ছিল। এবং এটা খুব স্বাভাবিক ছিল। যে কোনো মানুষকেই যদি এইভাবে অপমান করার চেষ্টা করা হয়, কোণঠাসা করার চেষ্টা করা হয়, তার অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এই বাংলার একটা বড় অংশের মানুষ এখনও কিন্তু বিশ্বাস রাখেন শুভেন্দু অধিকারীর উপরে। তিনি যেভাবে বিরোধী দলনেতা হিসেবে আগ্রাসী মনোভাবটা দেখাচ্ছেন, শাসককে কোণঠাসা করছেন এবং প্রতি পদে প্রতি মুহূর্তে চোখে চোখ রেখে লড়াইটা করছেন, সেই জায়গা থেকে তাদের আশা ভরসার জায়গা কিন্তু শুভেন্দু অধিকারী। এহেন শুভেন্দু অধিকারী যদি চুপ করে যান রাজনৈতিকভাবে, তাহলে বাংলার একটা বড় অংশের বিরোধী মনোভাবাপন্ন মানুষ তারা কিন্তু মর্মাহত হবেন। আর এই অপ্তবাক্যটা খুব ভালোভাবে নিজেদের আভ্যন্তরীণ রিপোর্টেকেই বুঝেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং তারপরে কি দিল্লি থেকে কোনো গ্রিন সিগন্যাল এসেছে শুভেন্দু অধিকারীর জন্য? কেন বলছি এই কথাটা? কেননা যে শুভেন্দু অধিকারীকে কিছুটা যেন অভিমানী ঠেকছিল দুদিন আগেও, কাল সন্ধ্যে থেকে তাকে সুপার অ্যাক্টিভ, আবার পুরনো ফর্মে, বোধহয় ভুল বললাম, আগের থেকেও আরও ধারালো ফর্মে দেখা যাচ্ছে। হঠাৎ করে এই রূপান্তরের কারণটা কি, সেটাই ব্যাখ্যা করবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্তানের। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বাংলায় বিজেপির যে ফলাফল হয়েছে, সেই ফলাফলে স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থক এমনকি সাধারণ মানুষও তারা কিছুটা হতচকিত। বাংলায় এই ফলাফল হবে কেউই ভাবতে পারেননি। কিন্তু তারপরেও সাধারণ মানুষের একটা পারসেপশন হচ্ছে যে বাংলায় যে ফলাফলটা হয়েছে সেটার পিছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা কিন্তু কম নয়। কিন্তু বিজেপিরই একটা বড় অংশ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যে এই শুভেন্দু অধিকারী নাকি বিজেপির সারে সর্বনাশ করে দিচ্ছে, এবং তাদের কথাকে ধার করে শাসক দল খুব অবভিয়াসলি রাজনীতি করবে। এবং সেই অনুপ্রাণিত মিডিয়া দিয়ে একটা খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বও নাকি শুভেন্দু অধিকারীর ভূমিকায় চরম ক্ষুব্ধ, তাকে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তাকে কার্যত ঘরে বসিয়ে দেওয়া হবে। তিনি যে এইসব রাজনীতি করছেন সেটা পশ্চিমবঙ্গের জন্য ঠিক নয়, এবার নতুন রকম একটা লাইনে চলবে, এখানে পুরোপুরি সংঘর কবজায় চলে আসবে বিজেপি, এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ এই বাংলায় শুধুমাত্র অন্ধকার, তাকেও নাকি আর ছেড়ে কথা বলা হবে না। সত্যিই কি তাই? বিজেপির যে প্রাইমারি আভ্যন্তরীণ রিপোর্ট গেছে সেখান থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, বা সেখান থেকে স্পষ্ট যে কথাটা উঠে আসছে, বিভিন্ন জাতীয় মিডিয়াতেও সেই খবর চলে এসছে যে পশ্চিমবঙ্গে যে 12টি আসন হয়েছে তার থেকেও খারাপ ফলাফল পশ্চিমবঙ্গে হতে পারতো। এই যে ফলাফলটা হয়েছে, 12টা আসনও পাওয়া গেছে, তার যদি দুটো মেজর রিজন খোঁজা হয়, নাম্বার ওয়ান হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা, তার প্রতি মানুষের
ভালোবাসা, তার প্রধানমন্ত্রীত্বে মানুষের যে ভরসা সেই জায়গার, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে মানুষটা চোর পাক খেয়েছেন গোটা রাজ্য জুড়ে, হ্যাঁ, শুভেন্দু অধিকারী, তার যে উদয়াস্ত যে পরিশ্রম সেই জায়গাটায় প্রমাণিত হয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, যেটা দিল্লির অভ্যন্তরে কানাঘুষো শোনা যাচ্ছে, দিল্লির বিভিন্ন নেতার সঙ্গে কথা বললে যে কথা শোনা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক স্টাইলে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো ইমপ্রেসড, এবং তারা সংঘঘনিষ্ঠ যে জায়গাটা রয়েছে সেখানে তারা কনভিন্স করানোর চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারীর হাতেই কিন্তু আলটিমেটলি ক্ষমতাটা দেওয়ার দরকার আছে। কেননা ওই একটা অপ্তবাক্য আছে না, বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে, সেই ফলেন পরিচয়তটা শুভেন্দু অধিকারী করে দেখিয়েছেন। কেমন? পূর্ব মেদিনীপুর জেলা, সেই পূর্ব মেদিনীপুর জেলায় 16টার মধ্যে 15টা আসনে তিনি লিড করিয়েছেন। শুধুমাত্র এবারের লোকসভা নির্বাচন নয়, পঞ্চায়েত নির্বাচনেও সেখানে যে সংগঠনটা আছে, সংগঠনটা তৈরি করতে পেরেছেন, প্রতিরোধটা করতে পেরেছেন, তার ফল বিজেপি পেয়েছে। এবং এইসবের পরিপ্রেক্ষিতেই কি শুভেন্দু অধিকারীর প্রতি কোনো গ্রিন সিগন্যাল এসেছে যে না, আপনি চুপ করে বসে গেলে হবে না, আপনার উপর কিন্তু বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ, বিজেপির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে, কিভাবে আপনাকে কাজে লাগানো হবে সেটা দল ডিসাইড করবে, আপনি দলের অনুগত সৈনিক, সুতরাং আপনি যে কাজটা করছিলেন সেই কাজটা চালিয়ে যান। কেন এই কথা বলা হচ্ছে? যে শুভেন্দু অধিকারীকে দুদিন আগেও কার্যত কিছুটা অভিমানী লাগছিল, কালকেই তিনি একটি হাই প্রোফাইল বৈঠক করলেন দক্ষিণ কলকাতার একটি একটি অভিজাত হোটেলে। বিজেপির যে নতুন রাজ্য অফিস হয়েছে তার কাছাকাছি একটি অভিজাত হোটেলে তিনি কিন্তু গতকাল দলীয় যারা বিধায়ক রয়েছে, যেটা তার পরিসর রয়েছে এখনও সরকারিভাবে বিজেপির অভ্যন্তরে, সেই পরিষদীয় জায়গায় তিনি কিন্তু একটু বৈঠক করলেন, এবং সেখানে শঙ্কর ঘোষ থেকে শুরু করে নীলাদ্রি শেখর দানা, যারা যারা বিজেপির বিধায়ক রয়েছেন তারা কিন্তু সকলেই এলেন, এবং বেশ উচ্চ পর্যায়ে সেই বৈঠকটি হয়েছে। কী বিষয়ে বৈঠক, সকলেই মুখে কুলু মেটেছেন, সেইভাবে কিছু জানা যাচ্ছে না। তবে চুইয়ে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে দুটো জায়গায় মূলত বৈঠকটা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে যে মনোজ টিগ্গা, তিনি কিন্তু মুখ্য সচেতক ছিলেন বিজেপির বিধানসভায়, এবার তাকে আলিপুরদুয়ারে এবারে প্রার্থী করা হয়েছিল, তিনি সেখানে জিতেছেন এবং এখন দিল্লি গেছেন, ফলে মুখ্য সচেতকের জায়গাটা খালি হচ্ছে। সেই জায়গায় কে আসতে পারেন, বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে, এবং সেই নামগুলোর বেশিরভাগই কিন্তু উত্তরবঙ্গ থেকে আসছে, কেননা যেহেতু মনোজ টিগ্গা উত্তরবঙ্গে ছিলেন, বিরোধী দলনেতা দক্ষিণবঙ্গ থেকে হয়েছে, সুতরাং এবারেও সেই উত্তরবঙ্গ থেকেই কারোর হওয়া উচিত। যে জায়গাটায় মূলত কনফিউশন আছে সেটা, একটা মহিলা মুখ তুলে আনা হবে নাকি কোনো দাপুটে নেতা যাকে যিনি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় যদি অনুপস্থিত থাকতে হয় তাহলে সেই জায়গায় তিনি কিন্তু লিড করতে পারবেন, এই জায়গাটা নিয়েই কিন্তু মূলত আলোচনা চলছে। কেন এই দুটো জায়গায় আলোচনা চলছে তার কারণ হচ্ছে যে দেখুন, শাসক দল খুব ভালো করে বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী যদি বিধানসভার অভ্যন্তরে থাকেন, তিনি মুখ্যমন্ত্রীকে অবধি ছেড়ে কথা বলেন না, এবং যেভাবে তথ্য তুলে তিনি কথা বলেন, যেভাবে তিনি শাসককে চেপে ধরেন, তাতে তিনি ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছেন। এবং যেহেতু সেটা বিধানসভার অধিবেশনে রেকর্ডেড হয়, ফলে শাসক দলের বিড়ম্বনা অনেক 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 গুণ বেড়ে যায়। ফলে শাসক দল এখন একটা স্ট্র্যাটেজি নিয়েছে, কোনো ছোটোখাটো ইস্যু তৈরি করে সেই ঘটনা যদি নাও ঘটে সেখানে শুভেন্দু অধিকারীকে দোষী সাব্যস্ত করে পুরো সেশনটা বাইরে রেখে দেওয়া। ফলে শুভেন্দু অধিকারী বাইরে থেকে কিন্তু তুমুল একটা রাজনৈতিক লড়াই দিয়ে যাচ্ছেন, কিন্তু বিধানসভার অভ্যন্তরেও তো লড়াইটা করতে হবে। এই জায়গাটাতেই লিড করার জন্য একজন দরকার আছে, এবং সেই জায়গাটা শঙ্কর ঘোষের নাম শোনা যাচ্ছে, তাকে খুব সম্ভবত সেই দায়িত্বটা দেওয়া হবে। অন্যদিকে একটা যদি মহিলা মুখ নিয়ে আসা হয়, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে মহিলা রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে সেই মহিলা মুখ তিনি কিন্তু সেই লড়াইটাকে আরও আকর্ষণীয় করে দিতে পারেন। ফলে দুটো নাম নিয়ে সেখানে চর্চা চলছে, একটা হচ্ছে শিখা চ্যাটার্জি, একটা মালতী রাভা রায়, কেউ কেউ আবার শ্রীরূপা মিত্র চৌধুরীর কথাও বলছেন যে এই তিনজনের মধ্যে একজনকে যদি আবার এই মুখ্য সচেতকের জায়গাটা নিয়ে আসা হয় সেটাও কিন্তু ইন্টারেস্টিং লড়াই হবে, সেই নিয়ে একটা জায়গা রয়েছে। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিষদীয় রাজনীতি শুরু হবে, এবার বিভিন্ন রকম অধিবেশন বিধানসভা শুরু হবে, সেখানে শাসককে কিভাবে চেপে ধরা যায় সেইটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এর পাশাপাশি একটা রাজনৈতিকভাবেও একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আদালতে ছুটে গেছেন শুভেন্দু অধিকারী, সেখানে তুমুল লড়াই দিচ্ছেন। কিন্তু সেটা আদালতের আইনি লড়াই ঠিক আছে, যে কর্মী, যে সমর্থকরা মার খাচ্ছেন, যারা যারা আহত হচ্ছেন, যারা এই শাসকের অত্যাচারের সামনে পড়ছেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের মেন্টালি বুস্ট আপ করা এবং তাদেরকে প্রোটেক্ট করা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। এবার যেহেতু এরা একজন প্রতিনিধি হিসেবে রয়েছেন, জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন, সুতরাং তাদের এলাকায় তারা কিভাবে সেই জায়গাটা স্ট্র্যাটেজাইজ করবেন, যে এলাকায় তাদের এখনও সেই এমএলএ নেই সেই জায়গাগুলোকে কিভাবে কভার আপ করা যায়, এই সমস্ত বিষয়েও নাকি আলোচনা হয়েছে। কেননা
আগামী দিনে একটা সাংগঠনিক বড়সড় বদল আসবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপির অভ্যন্তরে। সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি ছিলেন, সেই রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, ফলে সেই জায়গাটাই তো বদল অবশ্যম্ভাবী। জেপি নাড্ডাকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে, ফলে সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি চেঞ্জ হবে এবং তারপর রাজ্য সভাপতি চেঞ্জ হবে, এবং রাজ্য সভাপতি চেঞ্জ হলেই কিন্তু আমূল স্ট্রাকচারটা চেঞ্জ হতে চলেছে। কিন্তু সেই জায়গাটা করার আগে দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানো, তাদেরকে উজ্জীবিত করা এবং তাদেরকে প্রোটেক্ট করা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিজেপির এখানে যারা রাজ্যের নেতৃত্ব রয়েছেন, কেউ পদে আছেন, কেউ পদে নেই, কেউ প্রাক্তন, অনেকেই কিন্তু খাপছাড়াভাবে রাজনীতিটা করছেন, সেই ইম্প্যাক্টের জায়গাটা তৈরি করতে পারছেন না। সেখানে শুভেন্দু অধিকারী গেলে তার প্রতি মানুষের ভালোবাসা, আস্থা, সেই জায়গাটা একটা বড় স্টেজ তৈরি করে দিচ্ছে, এটা কেন্দ্রীয় নেতৃত্বও বুঝছে। ফলে শুভেন্দু অধিকারীর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, তাকে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার রাজনীতিতে ক্ষুব্ধ, তাকে সঙ্গ পরিবার চায় না, এই যে খবরগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণরূপে গুজব। এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারীকে কার্যত আশ্বাস দেওয়া হয়েছে কি, সেই জন্যই কি তিনি এতখানি অ্যাক্টিভ হলেন? কেননা তিনি তো বলেছিলেন যে তিনি কোনো সাংগঠনিক বিষয়ে থাকেন না। এর আগেও তিনি যে কোর কমিটির বৈঠক হয়েছে, যেখানে পর্যালোচনা বৈঠক হয়েছে, সেখানে হেরো প্রার্থী অনেকেরাই এসেছিলেন, জয়ী প্রার্থীরাও গিয়েছিলেন, অনেকেই গিয়েছিলেন, সেখানে নাকি শুভেন্দু অধিকারী যাননি, এবং সেই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। এবার এবার সেই জায়গায় ধোঁয়াশাটা কি কেন্দ্রীয় নেতৃত্ব কাটিয়ে দিল, এবং সেই জন্যই কি শুভেন্দু অধিকারী অ্যাক্টিভ হলেন? এবং কেন্দ্রীয় নেতৃত্ব সত্যিই যদি তার পাশে থাকে, তার হাত পা যদি খুলে দেয়, পূর্ব মেদিনীপুরটা তিনি যেভাবে পদ্ম ফুটিয়েছেন, সেইভাবে কিন্তু গোটা রাজ্যটা তিনি করতে পারেন। এবং এই কাজ তিনি বিজেপিতে হয়তো প্রথম করছেন তার জেলার বাইরে, যদি সেই সুযোগ তিনি পান, কিন্তু তিনি তার অতীতে অন্য যে দলে ছিলেন সেখানে কিন্তু এই কাজ বারবার করেছেন, যেখানে যেখানে যে দলটা করতেন তার যদি ছিটে ফোটাও কোনো রকম কোনো সাংগঠনিক শক্তি না থাকতো, সেই জেলাটাকে পুরোপুরি তিনি করে দিতে পেরেছিলেন। এই জায়গাটা, এই রিপোর্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। ফলে একের পর এক পজিটিভ পয়েন্টই কিন্তু শুভেন্দু অধিকারীর ফলে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু আস্থা তার প্রতি অটুট আছে। এই বার্তাটা আসার পরই তিনি আবারও অ্যাক্টিভ হয়ে ময়দানে নামছেন, এবং যখনই তিনি অ্যাক্টিভ হয়ে ময়দানে নামছেন, হাঁপ ছেড়ে কার্যত বাঁচছেন এই বাংলার একটা বড় অংশের মানুষ, বৃহৎ অংশের মানুষ, যারা চান এই রাজ্যে একটা পরিবর্তন ঘটুক। এবং এই যে ভোট পরবর্তী সময়ে বিজেপির আভ্যন্তরীণ ডামাডোলে কোণঠাসা করার যে প্রচেষ্টা হয়েছিল, তাতে যারা মর্মাহত হয়েছিলেন, তারা কিন্তু এই সুপার অ্যাক্টিভ শুভেন্দুকে পেয়ে যেন নতুন করে আশায় বুক বাঁধছেন। শুভেন্দু অধিকারীর হঠাৎ করে এই সুপার অ্যাক্টিভ হয়ে যাওয়া, দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করা, সেখানে স্ট্র্যাটেজি ঠিক করা, এই যে এতখানি অ্যাক্টিভ হওয়া, আপনাদের কি মনে হয় সত্যিই কি কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল আসেনি, নাকি এটা শুভেন্দু অধিকারী নিজস্ব স্টাইলেই সমস্ত অভিমান ভুলে রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে করছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।